পৃথিবীতে প্রথম নারী ক্যান্সার বিজয়ী কে ছিলেন সেই ইতিহাস আমাদের আসলে জানা নেই, কারণ তখনকার যুগে ঠিক এইভাবে নথিপত্র সংরক্ষণ করা হতো না। তবে রোগ নির্ণয় এবং নথিপত্র সংগ্রহের তাগিদে যখন থেকে ক্যান্সার জয়ী নারী পুরুষের নথিগুলো রাখা হলো, তখন থেকে দেখা গেল যে অলিভিয়া নিউটন জন, শার্লি ক্রো এবং ক্রিশ্চিয়ানা অ্যাপ্লিগেটর, এই মানুষগুলো তারা হচ্ছে ক্যান্সারকে পরাজিত করে সুন্দর করে জীবনযাপন করছেন। ঠিক তেমনি আমাদের আজকের অতিথি যিনি সানজিদা খান, এই আপু কিন্তু সেই মরণ ব্যাধি ক্যান্সারকে পরাজিত করে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজ দিনের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আমি আজকে হাজির হয়ে গিয়েছি, শামীমা সুলতানা রোমানা। আর আমার সঙ্গে আছেন সেরকম একজন বিজয়ী নারী, যে মরণ ব্যাধি ক্যান্সারকে পরাজিত করে আলহামদুলিল্লাহ সে সুন্দর করে আমাদের সামনে বসে আছেন, সেই সানজিদা খান আপু। আপু আসসালামু আলাইকুম। পৃথিবীতে ক্যান্সার জয়ী প্রথম নারী বা পুরুষ কেমন আছেন সেই ইতিহাস আপু আমি তো আমার মতো করে বললাম, আপনি একটু আপনার নাম, আপনি কি করছেন একটু আমার দর্শককে একটু বলবেন। আমার নাম সানজিদা খান। জি, আমি এখন উদ্যোক্তা নারী একজন। 2009 সাল থেকে শুরু করছি, 5-6 বছর হলো। আমি এখন সফলতা বেশ ভালোই সামনের দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার আলহামদুলিল্লাহ আমার সফলতাটা আমি চাই যে এভাবে আমি আরো একটু বেড়ে যাই সামনের দিকে। আলহামদুলিল্লাহ। আপু আপনার হচ্ছে জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা, বিয়ে, এটা একটু ছোট করে আমার দর্শক একটু বলবেন। আমার জন্ম হচ্ছে পাবনা, আমাদের পাবনা বাড়ি, পাবনা জেলা ঈশ্বরদী ইউনিয়ন, পাকশি, ঈশ্বরদী উপজেলা পাকশি ইউনিয়ন। আমাদের পাকশি আমাদের জন্ম, আর ওখানে আমার বেড়ে ওঠা হচ্ছে, ওখানেই পড়াশোনা আমাদের ইন্টার পর্যন্ত পড়ছি, ঢাকায় সমস্ত পড়াশোনা শেষ করছি। এখন আমাদের ওখানে বেড়ে ওঠা বাবা মা ভাই বোন নিয়ে, আমরা অনেক ভাই বোন, আমরা 9 বোন 6 ভাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি সবার ছোট, আমার ছোট একটা ভাই আছে। জি, এটাই আমার পরিচয়। আচ্ছা আচ্ছা। আপু আপনি হচ্ছে যে ছোটবেলায় কিরকম চিন্তা করতেন যে আপনি একসময় এরকম উদ্যোক্তা হবেন বা আপনি কোনো কিছু নিয়ে কাজ করবেন, এরকম কি স্বপ্ন ছিল? স্বপ্ন আমার ছিল কিছু একটা করতে হবে, আচ্ছা মেয়ে আচ্ছা হয়ে ঘরে বসে থাকবো না। আচ্ছা আচ্ছা, যখন আমি পড়াশোনার জীবনে, তখন আমার প্রথম কম্পিউটার আসলো ফার্স্ট, তখন আমি ওই কোর্সটা কমপ্লিট করে মনে করলাম আমার এখানে কিছু আমি শিখতে চাই এবং আমি আমি ভালো একটা কিছু ঢুকতে চাই। আচ্ছা, তখন আমার প্রশিক্ষণটা ভালোই চলছিল, কমপ্লিট করে ওখানে আমি টিচার হয়ে গেছিলাম। তারপরে আমাদের ওখানে রেলওয়ে কোয়ার্টার অফিস ছিল, তো অনেক অর্ডারও পেতাম, কাগজপত্র লেখালেখি অনেক কিছু করতে পারতাম। তো হঠাৎ করে সাডেনলি আমার বিয়ে হয়ে যাওয়ার পরে 3 বছর আমি বন্ধ হয়ে গেছিলাম, কম্পিউটারে আর বসাও হয় না, এখন ওই কাজটাও করা হয় না। আচ্ছা আচ্ছা, তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি যখন বিয়ে হয়ে গেল, 2টা বাচ্চা, জমজ বাচ্চা হলো, এদের নিয়ে একটু ব্যস্ততা ছিলাম, গ্যাপ ছিল, কিন্তু মাথার মধ্যে ছিল আমি একটা কিছু করব। আচ্ছা আচ্ছা। আপু আপনার এই উদ্যোক্তা জীবন আসলে কবে থেকে শুরু করেন? আমার উদ্যোক্তা জীবন হচ্ছে 2019 সাল থেকে শুরু করেছেন। আচ্ছা আচ্ছা। আপনার কি কোনো পেজ আছে, মানে আমি যদি জানতে চাই যে আপনি আসলে কি কি নিয়ে কাজ করেন, এরকম ধরেন আমরা যারা আপনাকে চিনি না, তো আপনার জন্য, আমাদের জন্য আপনার কি কোনো পেজ বা এরকম কিছু আছে? হ্যাঁ, আমার পেজ আছে, আমার পেজের নাম তারজিদা। আচ্ছা আচ্ছা, চমৎকার একটা নাম। আর নামকরণটা আপনি যদি একটু বলতেন আপা। আমার নামটা হচ্ছে তারজিদা কেন দিয়েছি, মা মেয়ে সম্পর্ক এখানে। আমার মায়ের নাম তারিফুন্নেছা আর আমার নাম সানজিদা, তার থেকে তার এবং আমার থেকে জিদা নিয়ে একটা নাম লিখে দিয়েছি উদ্যোক্তা। চমৎকার চমৎকার। আমরা সাধারণত মায়েরা কি করে, তাদের সন্তানদের নামে এরকম রাখার চেষ্টা করে, কিন্তু আপু কিন্তু ব্যতিক্রম। আপু কি করেছে, মায়ের ঋণ শোধ করবার সামান্য বাসনায় ক্ষুদ্র একটা প্রয়াস মাত্র, শুধুমাত্র। আপু খুবই ভালো লাগলো। তো তারজিদা, আপনার তারজিদায় কি আমরা গেলে ওখানে আপনি কি কি নিয়ে কাজ করেন, ওগুলো কি সব ছবি বা ওরকম কিছু আমরা সব পেয়ে যাবো ইনফরমেশন? ইনশাআল্লাহ আমার পেজে ঢুকে যাবেন। আমি মানে মহিলাদের রান্নাঘরে যা যা লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল, ঘি, জিরার গুঁড়া, তারপরে মশলা, মিক্স মশলা, আচ্ছা আচ্ছা, এগুলো এভরিথিং, মাসকালার ডাল, কোপরা বড়ি, 40 থেকে 45টা পণ্য আছে।
আমি এগুলো রানিং করি, পাশাপাশি যখন সিজনে যখন এটা বিক্রি হচ্ছে না, আমার আরেকটা কিছু বিক্রি করতে হবে পাশে, তখন আমি আরেকটা নিয়ে তখন ব্যস্ত থাকি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনি কি শুরু থেকে এগুলো নিয়ে কাজ করছেন নাকি অন্য কিছু করতেন প্রথম থেকে? আমি এটা নিয়ে কাজ করছিলাম, করতে করতে দেখি সবার তো চাহিদা সবসময় হচ্ছে না, মরিচের গুঁড়া তো একবারে নেই, প্রতিদিন তো নিচ্ছে না, তো একদিন হলুদের গুঁড়া নিচ্ছে, আরেকদিন ধনার গুঁড়া নিচ্ছে, তো আমি দেখেছি কি আমার তো আরো বিজনেস তো একটু চিন্তা ভাবনা বাড়াতে হবে। তো হঠাৎ করে একদিন শীতের টাইমে বসে আছি, তা আমি চালের গুঁড়া সেল করি, তা আমার থেকে সবাই চালের গুঁড়া নিচ্ছে পিঠা বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, আল্লাহ আম্মু তো পিঠা বানাতে পারি। আচ্ছা আচ্ছা, তখন আমি এই চালের গুঁড়াটা আমি ভাপা পিঠা একটু সেল করি, শীতের টাইমে ভাপা পিঠা ভালো সেল হয় আমার। আচ্ছা, অনেক আবার নারকেল ঝুরি পিঠা সেল করি। তার পাশাপাশি আমার পণ্য নেয়, কুমড়া বড়ি নেয়, শীতের মধু নেয়, আমার বিজনেসটা জমজমাট থাকে বেশি। বাহ, খুবই ভালো। তো আপনি তো হচ্ছে যে এখন যেমন আপনি যেহেতু শীতের সময় এগুলো করেন, গরমের সময় তো আপনি যে সিজনাল কিছু ফ্রুটস আমাদের দেশে আছে, যেমন আম, লিচু, কাঁঠাল, এগুলো নিয়ে তো কাজ করছেন মনে হয়? করি যে গরমের টাইমে দেখি যে আমার এটা কিছু করতে হবে, এটা আরেকটা নিয়ে ব্যস্ত থাকতে হবে আমার পণ্যের পাশে, তখন আমি লিচু নিয়ে আসছি। এবার আমি 30,000 লিচু বিক্রি করছি। চমৎকার, মাশাআল্লাহ। এখন সবাই আমাকে ব্যাপারীরা বলে আম নিতে, তা আমি আমটা নিতে চাচ্ছি না, অনেকে কথার সাথে মিল হয় না। যেহেতু আম লিচু নিয়ে আসছি আমার নিজের এলাকার থেকে নিয়ে আসছি থেকে, আর আম তো ধরেন নিতে গেলে নিজের এলাকায় যেতে হবে, আবার ওখানে দেখার অনেক প্রচুর খাটনি লাগে। আমি সবাইকে অথেন্টিক জিনিস দিতে চাই। চমৎকার, খুবই ভালো লাগলো আপু। আপনি আমি একটু জানতে চাই যে আপনি যে সরষের তেল নিয়ে বা যেই মশলা নিয়ে কাজ করেন, ওগুলোকে আপনি নিজে ইউজ করেন? হ্যাঁ, আমি নিজে বানাই। আমি প্রথম যখন শুরু করছিলাম আমাদের শ্বশুর বাড়িতে, আমি বাড়ির ছোট মেয়ে, ওই বাড়িতে ছোট মেয়ে, আর এই বাড়িতে বড় বউ। আচ্ছা, আমার এটা খুব ভালো লাগে যে আমার দাউরা ননদরা, আমার হাজবেন্ড অনেক সহযোগিতা করছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমার হাজবেন্ড সবসময় করে, এখনো আসার টাইমে বলছে ঠিক মতো যাচ্ছ কিনা, অনেক রকম করে, কিন্তু আমার পণ্য ব্যাপারটা খুবই খেয়াল রাখে যে এগুলো ঠিক আছে কিনা। ওনাকে একবার আমি যাচাই করি, দেখো তো ঠিক আছে কিনা, তাও বলছে ওকে, তখন আমি সেল করার প্রস্তুতি নিই। আচ্ছা আচ্ছা। তো ওই গ্রামের বাড়ি থেকে তখন করি, ওখানে কয়টা 2-3টা মহিলা নিয়ে মাসকলার ডাল এগুলো করে নিয়ে আসি, কুমড়া বড়ি করে নিয়ে আসি, তারপরে আপনার মসুরের ডাল চাকিতে করা, ঢেকিতে পাট দেওয়া, চালের গুঁড়া ঢেকিতে করা, এগুলো করে নিয়ে আসতাম প্রথম। আচ্ছা আচ্ছা, এখন সারা বাংলাদেশ থেকে নিই। চমৎকার, খুবই ভালো লাগলো। দর্শক আপনারা যারা হচ্ছে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা কিন্তু হচ্ছে যদি অথেন্টিক একদম হাতে তৈরি বড়া, যেটা আপু নিজে মানুষ দিয়ে করায়, সো তারপরে হচ্ছে ঢেকি ছাটা চাল থেকে শুরু করে ডাল, আপনারা কিন্তু সবই অথেন্টিক একদম হাতে তৈরি জিনিসগুলো আপুর পেজ থেকে, সানজিদা পেজ, তারজিদা পেজ, তারজিদা থেকে পেতে পারেন, এবং সরাসরি আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে যারা আপুকে চিনেন তারা তো সরাসরি যোগাযোগ করবেন, আর যারা জানেন না তারা হচ্ছে তারজিদা। আপু এটাকে বাংলায় নাকি ইংলিশে লেখা? বাংলাও লেখা যায়, ইংলিশে লেখা যায়। আচ্ছা, TARGID। ওকে, কিন্তু আপনার লোগোটা কিসের, মানে বাংলাতে? ইংলিশে। ওকে, তারজিদা, TARJIDA, তারজিদা। আপনাকে তো এই পেজটা সার্চ করলে আপনারা চলে আসবে, এবং সেখান থেকে আপনারা অথেন্টিক হাতের তৈরি বড়া, মাশাআল্লাহ, এবং সুন্দর খাঁটি মধু, খাঁটি সরিষার তেল, খাঁটি বা ঢেকি ছাটা চাল, এগুলো সবই পেয়ে যেতে পারেন। এবং আমার মনে হয় কুমড়ো বড়াটা শীতের দিনে মানুষ একদম হন্যে হয়ে খোঁজে যে কোথায় পাওয়া যায় এরকম সত্যি সত্যি একদম আসলে হাতে তৈরি হাতের বড়া। কারণ অনেক জায়গায় শপিং মলে বা সুপার শপে যেগুলো পাওয়া যায়, দেখা যায় যে ওটা ভেতরে কেমন শক্ত হয়ে থাকে, বাট আপু যেহেতু হাতে তৈরি করে এবং রোদে শুকায় আর নিজের লোক দিয়ে, তো আমার মনে হয় সেই বড়াটা খেয়ে আপনারা খুব টেস্ট পাবেন। আপু এবার একটু জানতে চাই যে আপনি যখন শুরু করেন, মানুষের তো আমাদের নারীদের অনেক প্রতিবন্ধকতা থাকে বা মূলধনের একটা বিষয় থাকে, তো আপনার যখন শুরু করেন আপনার মূলধনটা কত ছিল, এবং বা আপনার কোনো প্রতিবন্ধকতা যদি থেকে থাকে সেটা কিভাবে ওভারকাম করেছেন, এই বিষয়টা ছোট করে বলবেন আপু। আমার মূলধন কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, আমার মূলধন ছিল আমার বাসাতে 5 কেজি চালের গুঁড়া ছিল, আচ্ছা, আর মরিচের গুঁড়া ছিল 2 কেজি। ওকে, এটা নিয়ে আমার চিন্তাধারা ছিল। আমার এটা নিয়ে শুরু করছি। আমার শুরু করার কারণ আছে একটু, আমি নিজে শিখছিলাম করোনার মধ্যে, আমি বিজনেসটা শুরু করছি, আমাকে কোথাও যেতে দিবে না, বাইরে কোথাও না, ঘরের মধ্যে বসে থাকতে হবে।
তা আমি আবার একটু কথা মতো বলতে পছন্দ বোধ করি, ঘরের মধ্যে থাকলে আমি আরো মরে যাবো। ক্যান্সারকে আমি ভয় পাই নাই, কিন্তু কথা না বলা থেকে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি চলে যাবো থেকে। তখন আমার মেয়েকে বললাম যে আমি একটা পেজ খুলে দাও। তা তার জিদা আমি নিজেই বলছি যে আমার থেকে তোমার নানুর নামটা নিয়ে আমার নামটা দিয়ে একটা পেজ খুলো। তো ওরাও ওয়াও করে উঠলো, আমিও খুব সুন্দর নাম, তাছাড়া নাও। তো দিয়ে পেজটা খুললাম, খুলে আমি প্রথমে সেল করতে শুরু করছি চালের গুঁড়া, মরিচের গুঁড়া, দারুণ। ওই ঘর থেকে নিয়ে একটু একটু সেল করতে শুরু আচ্ছা করছি। আচ্ছা, চমৎকার। আপু আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনার ক্যান্সার জয়ের কথাটা আমরা আসলে জানতে চাই, যেটা হচ্ছে আপনার ক্যান্সার কখন কিভাবে ধরা পড়লো, বা ওটা থেকে আপনি কিভাবে সুস্থতা ফেরত আসলেন, বা ওটাকে কিভাবে জয় করলেন, এইটা একটু ছোট করে আমার দর্শক একটু বলবেন। 2018 সালে আমার মেয়ে জিএসসি পরীক্ষা শেষ হলো 19 নভেম্বরে। আমি ডক্টরের কাছে যাই 20 নভেম্বরে। তা আমার পেটে ব্যথা করছিল, তারপরে আমার যেটা প্রতি মাসে যে রেগুলারটা এটা হচ্ছিল না, এটার জন্য আমি ডক্টরের কাছে যেয়ে দেখি, বললে আপনি আল্ট্রাসাউন্ড করা লাগবে। তা আল্ট্রাসাউন্ড করে কোনো রিপোর্ট পাচ্ছে না, 3-4 দিন আমাকে আল্ট্রাসাউন্ড করতে হয়েছে। লাস্ট আল্ট্রাসাউন্ড ধরা পড়ছে আপনার ইউরিন ব্লাডারে টিউমার, সহজে কাউরে পাওয়া যায় না, আপনার এটা ধরা পড়ছে, ইমার্জেন্সি আপনার অপারেশন করতে হবে। আমি সিকেডিতে কামরুল, ডাক্তার কামরুল ইউনা আমার বোনের ছেলে, ওনার কাছে আমি সার্জারি করছি, করে আমার বায়োপসি করা আসছে যে 3 স্টেজ ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা, এই ক্যান্সারের কথা শুনে দেখি আমার মেয়ের বাবা, তারপরে ফ্যামিলি ভাই বোন সবাই মনোহত হয়ে গেছে, আমাকে সাহস দেওয়ার জন্য অনেক সবাই বাসায় চলে আসছে যে মন খারাপ করিস না, আমরা আছি, কিছু হবে না। কিন্তু আমার ভিতরে এটা আমার ভয় লাগছে না যে আমার ক্যান্সার হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার একটা ট্রিটমেন্ট হবে, এটা ঠিক, কিন্তু আমার 2টা বাচ্চা যে কষ্ট পাবে এটা আমি বেশি কষ্ট পেয়েছিলাম। আমার টুইন বেবি। তা যাই হোক, আমার ভাইরাই পাশে ছিল, আমার হাজবেন্ড ছিল, আমার সবাই বন্ধু বান্ধব সবাই আমার পাশে ছিল, আমার বোনের বাচ্চা কাচ্চা, ভাইয়ের বাচ্চা কাচ্চা, আমার দেওয়ার ননদ সবাই আমার পাশে ছিল। এই যে আমি মুম্বাই 3 মাস থেকে আমি ক্যান্সার রিকভার করে আসছি, আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। সো এরকম একটা ক্যান্সার জয়ী আপু, যিনি হচ্ছে মরণ ব্যাধি ক্যান্সারকে পরাজিত করে এখন হচ্ছে সফলতার সঙ্গে নিজের উদ্যোক্তা জীবন শুরু করেছেন, এবং তিনি কিন্তু একজন সফল উদ্যোক্তা। তিনি কিন্তু সংসারে বেশ ভালো একটা কন্ট্রিবিউশন করেন, এবং তিনি যদি বলেন তার কথা মতে, সেটা হচ্ছে আপু যদি চাইতেন সে কিন্তু নিজেই নিজের সংসার চালাতে পারেন। দর্শক, আপনারা যারা সানজিদা আপুর গল্প শুনছিলেন, আপনারা কিন্তু দেখেছেন যে সানজিদা আপু মূলধন ছাড়াই কিন্তু ঘরের চালের গুঁড়ো, ডাল তেল নিয়ে শুরু করেছিলেন তার ব্যবসা। তো আপনারা যারা চিন্তা করছেন যে মূলধন নাই কেমন করে শুরু করব, আপনারা কিন্তু যাদের গ্রামের বাড়িতে আপনাদের জানা মতে হচ্ছে তেল, তারপরে হচ্ছে গুড়, এবং হচ্ছে ডাল, গ্রামে তো সব ডাল হয়, তারপরে হচ্ছে ঢেকি ছাটা চাল, এগুলো যাদের বাড়িতে করার ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে ছোট করে শুরু করতে পারেন, এবং যখন প্রসার হবে তখনই। সো আপনারা কিন্তু হচ্ছে মূলধনের অভাবে বসে থাকবেন না। আপনার যদি সদিচ্ছা থাকে, লক্ষ্য থাকে, ধৈর্য থাকে এবং পরিশ্রম করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, এবং আমার মনে হয় ধীরে ধীরে এইভাবে আপনার সফলতা আসবে। আপনি এবার একটু জানতে চাই যে আপনি আপনার হচ্ছে যে সংসার বা বাচ্চারা 19 সালে তখন বাচ্চা আপনার জেএসসি পরীক্ষা দিচ্ছিল, তো ওই অবস্থায় মানে তখনও তো মোটামুটি ছোট, তো ওই অবস্থা আপনি ঘর সংসার বাচ্চা এগুলো মানে দেখে এরপর আপনার উদ্যোক্তা জীবন শুরু করলেন, তো এইভাবে কিভাবে মেইনটেইন করতেন সবকিছু? হ্যাঁ, এই তিনটেই আমার জীবনের ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমার সন্তান ইম্পর্টেন্ট, পরিবারটা, বিজনেস। আমি আগে পরিবারের কাজটা করে নিতাম। আচ্ছা আচ্ছা। আমার বাচ্চারা কোথায় যাবে কি যাবে ওটা রুটিন করে নিয়ে তাদেরকে বের করে দিতাম স্কুলে, বা ওইগুলো গুছিয়ে দিতাম। তারপরে আমার হাজবেন্ড যেত, বের করে তারপরে সংসারে বুয়াদের সঙ্গে কাজ করে, তখন নিজের কাজ না, তখন আমি ফ্রি থাকতাম, তখন আমি একটা একটু করতাম, তখন তো বেশি ছিল না, অল্প অল্প ছিল। আর আইডিয়া বার করছি যে কিভাবে করা যায়, আমার প্রমোটটা কিভাবে করতে পারি, এই পেজের উপরে পরিশ্রম আছে, আমি
কোর্স কমপ্লিট করছি বিভিন্ন জায়গায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চমৎকার। বিভিন্ন জায়গায় কোর্স কমপ্লিট করছি। আমার ভাইয়ের ছেলে আমাকে, ও হলো ব্র্যাকে পড়তো, তখন ব্র্যাকটা মহাখালীতে ছিল। আচ্ছা, জি। তো পুপি তুমি এটা নিয়ে একটা কোর্স কমপ্লিট করো, যেহেতু তোমার আইডিয়া একটু কম আছে, তোমার আইডিয়া বাড়বে। তো অনলাইনে আমি কোর্স কমপ্লিট করছি এখানে। তো আচ্ছা। আমি 120 না 30 জন স্টুডেন্ট ছিলাম আমরা অনলাইনে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে কি আস্তে আস্তে 40 জনের মধ্যে চলেছিলাম। তখন আমার অবশ্যই আমার এই ভাইয়ের ছেলে, আমার মেয়েরা না থাকলে আমি উইনার হইতাম না। ওখানে আমারও একটু নার্ভাস লাগছিল যে আমি পারবো আচ্ছা, কিনা। আচ্ছা। তো ওরাই আমাকে বলছে তুমি পারবা, ইনশাআল্লাহ এটা পারবা। আচ্ছা, তারপরে করতে করতে 20 জনের মধ্যে চলে আসলাম। মাশাআল্লাহ। তারপরে আবার যাচাই করতে করতে 10 জন, তা অফলাইনে আমাদের বললো প্রেজেন্টেশন দেখাতে হবে। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটিতে এসে আপনাদের যার যার পণ্য নিয়ে আমাদের দেখাতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। তো আমি প্রেজেন্টেশন করে আমি সুন্দর করে আমার পণ্য, ডালকে, মধুকে, সরিষার তেল সুন্দর করে গুছাই নিয়ে গেছি। তারপর ওখানে আমি ফার্স্ট হয়ে গেছি। চমৎকার চমৎকার। ওখানে ফার্স্ট, ওখানে আমাদের যাচাই করা হয়েছে 4 জন। জি। 4 জন, তার মধ্যে আমি ফার্স্ট ছিলাম। তার মধ্যে আবার যাচাই হলো আরেকদিন, ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার হতে হবে। তারপরে একদিন আমরা আবার পণ্য নিয়ে আবার সেইভাবে প্রেজেন্টেশন করতে আসলাম। এসে এখানে আমি উইনার হয়ে গেছি। বাহ, চমৎকার। নানান বাছাই এর পরে মানে সর্বশেষ পর্যন্ত আপনি জয়ী, মাশাআল্লাহ। তো আমি একটু আমার দর্শকদের বলবো, সেটা হচ্ছে যে আপু কিন্তু বলেছেন সে বিভিন্ন কোর্স করেছেন। তো আমি একটু বলবো, আপনার যে যেটা নিয়ে কাজ করেন, যত আপনার আইডিয়াই থাকুক, আমার মনে হয় আপনার যদি স্কিলটা আরো ডেভেলপমেন্ট করতে চান, আপনার ব্যবসাকে আরো উপরে নিতে চান, আপনার হচ্ছে শিক্ষার কোনো বিকল্প নেই। আপনাকে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হবে, আপনার স্কিলটাকে আরো ডেভেলপমেন্ট করতে হবে, তখনই আপনি কিন্তু অনেক উপরে উঠতে পারবেন। তো আপু, আপনি তো এরকম কোর্স করেছেন, তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে এখানে তো আপনার যে যে ধরেন মশলা, এগুলোর গুণগত মান, এটা আপনি আসলে কিভাবে মেনটেন করেন? আমি যখন মশলাটা করি, জি। প্রথমে নিজে আগে টেস্ট করি, আচ্ছা, আচ্ছা। রান্নাঘরে কিচেনে নিয়ে যাই, সব ঠিক আছে কিনা। আমি তো অবশ্যই অথেন্টিক জিনিস খাবো, জি জি জি। আর হেলদিটা থাকতে হবে আমার। আচ্ছা। আমার তো ঠিক আছে কিনা, যখন আমি নিজেকে যখন মনে করি হ্যাঁ ঠিক আছে, তখন আমার বেস্ট যাচাই করা মনে হচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা। ওকে বলি দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা। ও তখন বলে আরেকটু লাগবে বা আরেকটু কিছু করতে হবে, উনি আবার আমাকে অনেক সংশোধন করে দেয় আমার হাজবেন্ড। মাশাআল্লাহ। তা উনি আমার সবসময় আমার পাশে থাকে। তো আমি ওই পণ্য নিয়ে আমার মরিচের গুঁড়া, আমার এই যে কুমড়া বড়িতে কোনো মশলা ঠিক আছে কিনা, সম্পূর্ণ আমার হাজবেন্ডের কোনো সহযোগিতা আমাকে করে দিচ্ছে। দারুণ। আমি বলবো যে ভাইয়ার টেস্ট বারটা খুবই ভালো, তা না হলে কিন্তু এত বড় একটা জায়গা ভাইয়া দিতে পারতো না, কারণ আপু কিন্তু একদম চোখ বন্ধ করে ভাইয়ার উপর নির্ভরশীল। সো সমস্ত মানে কৃতিত্ব কিন্তু ভাইয়ার কাছেই যায়, কারণ তিনি কিন্তু বলে দিচ্ছেন কোনটায় বেশি লাগবে, কোনটায় কম লাগবে। সো আমি একটু বলবো যে আমাদের যারা নারীরা আছেন, যারা কাজ করছেন, এতটুকুই আমার চাওয়া যে তাদের সঙ্গীকে হাজবেন্ড হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন বা সন্তান হতে পারে, আপনারা যদি নারীকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, নারী কিন্তু তার লক্ষ্যে পৌঁছতে একদমই সময় নষ্ট করবে না। সে কিন্তু নিজের লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবে খুব সহজেই। সো আপনারা সবাই একটু ঘরে যে আছেন, যারা আছেন, তারা একটু নারীকে একটু সহযোগিতা করবেন। নারীকে আসলে তখন ঠেকানো যাবেই না। আর কথায় তো বলেই, আমরা নারী, আমরা সব পারি। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই ঝটপট করে যে আপনার শ্বশুর বাড়ি আপনাকে একটা সাপোর্ট দিয়েছে, আপনি বলেছেন যে ননদ টনদ সবাই। তো আপনার কি মনে হয় যে একটা মেয়ে, একটা নারী যখন কোনো উদ্যোগ দেয়, সেটা আপনার মতো যে এই মশলা এগুলোই হোক, বা হচ্ছে কাপড়ের হোক, বা খাবারের যেটাই হোক, তার উদ্যোগের পেছনে আসলে মানে শ্বশুর বাড়ির ভূমিকাটা আসলে কতখানি, বা বাবার বাড়ির ভূমিকাটাও কতখানি, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করছেন। আমি বাবা বাড়ি অনেক বড় সাপোর্ট পেয়েছি, শ্বশুর বাড়িতে অনেক বড় সাপোর্ট পেয়েছি, এবং আমার দুই জায়গা থেকে আমি কোনো আলাদা করতে পারছি না। তো আমার ভাইরা সবসময় আমার পাশে। আচ্ছা আচ্ছা। আর ওদিকে আমার দেবররা সবসময় ভাবি কোন জিনিসটা নিবে, কোন জিনিসটা ঠিক আছে কিনা। আমি বলে এটা ঠিক নাই, তুমি এটা এমন ভাবে দিয়েছো কেন। তখন মানে আমার ডেলিভারি ম্যান আমার কিভাবে পাঠাবে, কিভাবে আমি রিসিভ করব, সম্পূর্ণ আমার মাথার মধ্যে এই কাজগুলো করতো, কিন্তু ওদিক থেকে আমার দেবর করে দিত। আবার ওখানে আমার যারা আমার ঠিক করে গুছাই দিত, টেনশন করেন না, আমি ঠিক করে দিব। আমার ননদরা আবার প্যাকেটিং করে বলে আপনি ভাবি পেয়েছেন কিনা, যতক্ষণ আমি হাতে না পাই। আবার এদিকে আমি যে সাপোর্টটা পাই, আমার ভাইরা, বোনরা, বোনের বাচ্চা কাচ্চা, ভাইয়ের বাচ্চা কাচ্চা সবাই
এই ওদের মনে হয় ওরা আমার রেগুলার কাস্টমার। আচ্ছা, আচ্ছা। আমার থেকে কিনে নিচ্ছে, দারুণ, ওরা দারুণ। সব জায়গায় প্রচার করে দিচ্ছে, প্রমোট গুলো ওরাই করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই পাশে থাকাটা আমি চাই যে সবাই যেন এভাবে আমার 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 মতন কপাল যেন সবারই থাকে, যে মাশাআল্লাহ। যে সন্তানরা আছে পাশে, আমার হাজবেন্ড আছে, আমার ভাইরা আছে, বোনরা আছে, তেমনি আমার দেওর শ্বশুর বাড়ির কোনো সময় মাইনাস নাই, আচ্ছা আচ্ছা, চমৎকার। দূরে সরে নাই। আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো লাগলো আপু। আমি এবার একটু জানতে চাই, আমরা অনুষ্ঠান শেষের দিকে, তো আমি একটু জানতে চাই আপনার ডেলিভারি প্রসিডিউরটা, যেটা হচ্ছে আপনি কি কোনো ডেলিভারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, নাকি হচ্ছে আপনি নিজেই ডেলিভারি দেন? প্রথম নিজেই দিতাম, আচ্ছা। এখন অনেকদিন হয়ে গেছে তো, আগে রেডেক্স, তারপরে স্টার্ট ফাস্ট চলছে, তার সাথে পার্সোনালি ডেলিভারি ম্যান আছে। আচ্ছা আচ্ছা। এখন ওকে আমি মাসে টাকা দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা। আমার কর্মচারী মোট 15-16 জন। আচ্ছা আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম আপু। হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনার দ্বারা তো হচ্ছে কতজনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে? কর্মসূচি 15-16 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন নারী তার সে 15-16 জন আরো মানুষজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এটা কিন্তু একমাত্র উদ্যোক্তা জীবনে সম্ভব। কারণ হচ্ছে আপনি চাকরি করে আপনি নিজের পেট ভরে না। এখন যেটা হয় যে দেখা গিয়েছে যে একটা সংসারে স্বামী স্ত্রী দুজনকেই জব করতে হচ্ছে, কিন্তু একমাত্র উদ্যোক্তা জীবনে আপনি কিন্তু পারছেন যে নিজেকে স্বাবলম্বী করে আরো 8-10 জনকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। সো এটা একটা বিশাল বিষয়, আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয় আপনারাও শুরু করতে পারেন। প্রথমে একটু কষ্ট হবে, ধৈর্য নিয়ে পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। এবার হচ্ছে আমরা একটু ভিন্ন দিকে যাই। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কালের সমাজ আসলে অনুসন্ধান করে বের করেছে যে আপনি গুনগুন করে বেশ ভালো গান করেন। সো আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনি যদি 2 লাইন একটু গান গেয়ে দিতেন আপু। হ্যাঁ, অবশ্যই। আমরা মানে গানের গলাই নেই আমাদের গানের গলা শুনলে সবাই জনগণ দৌড় মারবে। তারপর আপনার রিকোয়েস্টে আমরা যতটুকু জি জি হাড়ি পাতিল নাড়তে জাগাই। জি জি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উসলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। চমৎকার চমৎকার, খুবই ভালো লাগলো আপু। আমরা একটু শেষের দিকে আমি একটু জানতে চাই যে মানে আপনাকে একটু ঝটপট কয়েকটা উত্তর দিবেন। সেটা হচ্ছে যে অনেক সময় চালের গুঁড়া হচ্ছে আমি যদি বয়মে করে রাখি, একটু দলা দলা পাকে যায়, সেটার জন্য আমি কি করতে পারি? চালের গুঁড়া মোটেই বর্ষাকালে বাইরে রাখাই যাবে না, ওটা হলো ফ্রিজে রাখতে হবে। আচ্ছা, ডিপ ফ্রিজে নাকি নরমাল ফ্রিজে? নরমাল ফ্রিজে হলো গুঁড়াটা শুকনাটা ড্রাইটা রাখবেন, আর একটা ভাপা পেটার জন্য ভিজা থাকে, ডিপের মধ্যে রাখি। আচ্ছা আচ্ছা। আর বাইরে যারা অনেকে ফ্রিজ ছোট থাকে, মানে তারা রাখতে চাচ্ছে না বা জায়গা নাই, জায়গার অভাবে, তা চালের গুঁড়ার মধ্যে আপনারা তেজপাতা বা দারচিনি দিয়ে রাখবেন। 15-16 দিন এইভাবে চলতে পারবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। এই বিষয়টা আমি একদমই জানতাম না। আরেকটা জানতে চাই যে অনেক সময় হলুদ দেওয়ার পরে তরকারি কালো হয়ে যায়, এটা আসলে কেন? এটা মনে হয় হলুদের সমস্যা, যে হলুদে আমি নিচে কি বলে গোড় বলে না গড়ি বলে, আচ্ছা আচ্ছা, ওইটা যদি হলুদ হয়ে থাকে এটা তরকারি কালো হবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা আপু। আরেকটা জিনিস জানতে চাই, তরকারিতে যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় সেটা কমানোর জন্য কি পন্থা অবলম্বন করা যায়? আমি একটু ইউজ করি ওই আটাকে আমি গোল গোল করে দিই, 1 আর 2 হচ্ছে আলু কেটে দিই। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা ঝটপট অনেক কিছু জেনে গেলাম। এখন লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপু আপনার এই বর্তমান অবস্থান, আপনি যেখানে আছেন, আগামী 5 বছর পর আপনার নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আগামী 5 বছর পর সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে পারি, এটাই আমার আশা আছে। আমার বিজনেসটা আমি সারা বিশ্বের মধ্যে ছড়াতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো একটা কথা বলেছেন আপু, যে আপুর যে অথেন্টিক পণ্যগুলো, কারণ আমাদের এখন খাবারে সব জায়গায় বিষ, আপনি যে খাবারটা ধরবেন সেখানেই বিষ, তো তারই মধ্যে এরকম অথেন্টিক খাবার নিয়ে আপু কাজ করছেন, এরকম কনজিউমার প্রোডাক্ট নিয়ে। সো আমার মনে হয় যে আপুর আসলে দেশ বিদেশে ছড়িয়ে যাওয়াই উচিত, কারণ আমরা সবাই একটু খাঁটি জিনিস চাই। আমরা এই ভেজালের যুগে
খাঁটি জিনিস কোথায় পাই। সো আমার কাছে মনে হয় এই তারজিদা এই পেজে এই পেজে আপনারা কিন্তু এই সকল খাঁটি পণ্যগুলো পেয়ে যেতে পারেন। আপু, আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক আপনার মূল্যবান সময়টা আমাদের দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এই প্রোগ্রামে এসে আমি খুব ভালো লাগলো, আমার পণ্যের কথা বলে শেয়ার করতে পারলাম, আর আপনাকে আমার পেজে প্রমোট করে দিলেন, এটা আমি অনেক খুশি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো শুধু দর্শক, আপনারা যারা এতক্ষণ নারী উদ্যোক্তার সফলতার গল্পে সানজিদা আপু এবং তারজিদা পেজের কথা যারা শুনলেন এবং আপু জানা অজানা অনেক তথ্য জানলেন, এবং সর্বোপরি যেটা হচ্ছে আপু কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারকে একদম কুপকাত করে দিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। সো আপুর এই মনোবল, এই শক্তি এবং আপুর এই যে ধৈর্য পরিশ্রম সবকিছু আপনারা জানতে পারলেন। তো আমার মনে হয় যে আপু পেরেছেন, আপনারাও পারবেন। সো আপনাদের যারা এই অনুষ্ঠানে আসতে চান আমাদের ইনবক্স করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে একদমই ভুল করবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।